আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি সুপার ফ্রেশ 45 সয়াবিন তেল সংবাদ শিরোনাম। দেশ থেকে পালিয়ে বিদেশে আশ্রিতরাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে খন্দকার মোশাররফের অভিযোগ। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি। ভোজ্য তেল নিয়ে বাজারে সংকট চললেও সরকারের উদ্যোগ না দেখে হতাশ ভোক্তারা। কেন সিন্ডিকেট ভাঙতে পারছেন না প্রশ্ন। 53 বছরে প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল প্রশাসনের মাধ্যমে শিক্ষার্থীদের সিট বরাদ্দ। লেজুর বৃত্তি ছাড়া হলে থাকার সুযোগ পেয়ে উৎফুল্ল শিক্ষার্থীরা। মানুষের অস্তিত্বের প্রয়োজনেই প্রকৃতি চক্রের গুরুত্বপূর্ণ প্রাণী প্রজাপতি টিকিয়ে রাখার তাগিদ। জীববৈচিত্র্য রক্ষায় সংরক্ষিত অঞ্চল গড়ে তোলার পরামর্শ। এবং পাকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব 19 এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের যুবারা। শিরোপা ধরে রাখার ম্যাচে প্রতিপক্ষ ভারত। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। রাজধানী বারিধারায় পাড়া উৎসবের খবর। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দেশপ্রেমিক এবং জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকলে দেশি বিদেশি কোনো ষড়যন্ত্র কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বলেছেন, দেশ থেকে পালিয়ে যারা বিদেশে আশ্রয় নিয়েছে তারাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। আরও জানাচ্ছেন আক্তার হোসেন। স্বৈরাচার পতন ও গণতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে 90-এর স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, জনগণের অধিকার কেড়ে নিয়ে কেউই বেশি দিন টিকে থাকতে পারেনি। দেশের জনগণই নির্ধারণ করবে কারা রাষ্ট্র ক্ষমতায় থাকবে। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছে মন্তব্য করে জনগণকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেন নেতারা। অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সহযোগিতা করতে হবে। আজকে ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে। জাতীয় ঐক্যটা এসেছে, অথবা সকলকে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। এই গণতন্ত্র আবার মুখ থুবড়ে পড়ো, আবার কোন স্বৈরাচার আসুক, আবার কোন ফ্যাসিস্ট আসুক, আর কোন দাবিদার সরকার, মাফিয়া সরকার বাংলাদেশের মাটিতে আসতে দেওয়া হবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া। এদেশের মানুষ প্রমাণ করেছে তারা সরকার প্রতিষ্ঠা করতে পারে, সরকারকে বিদায় করতে পারে। ভোটের মাধ্যমে পারে, ভোটের মাধ্যমে না পারলে এই 5ই আগস্টের মাধ্যমে। জনগণের উপরে আমাদের সকল আস্থা রেখে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে অগ্রসর হওয়ার জন্য সরকার যে সংস্কারগুলো করতে চাচ্ছে সেগুলো দ্রুত শেষ করে আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে। ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলার আহ্বান জানান বিএনপি নেতারা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। নির্বাচন ব্যবস্থা সংস্কারের গতি বাড়াতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। কুমিল্লা টাউন হল মাঠে মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা নির্বাচন এদেশে জন্মগ্রহণ করেছে তারাই দেশের গর্বিত নাগরিক। মাইনরিটি শব্দ ব্যবহার করে একটি নির্দিষ্ট গোষ্ঠী স্বার্থ হাসিল করতে চায় বলেও মন্তব্য করেন তিনি। কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মাহমুদের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান বক্তা ছিলেন নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বিবেচনায় জনগণ সিদ্ধান্ত নেবে, আমরা সেই সিদ্ধান্তের অপেক্ষায়।
তাহলে সিদ্ধান্তটা আসবে কিভাবে? অবশ্যই নির্বাচনের মধ্য দিয়ে। সেই নির্বাচন হতে হবে সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য। এখানে কোনো পেশি শক্তি অথবা টাকার খেলা চলবে না। এই রাস্তা বন্ধ করতে হবে। এই রাস্তা যদি বন্ধ করতে হয় তাইলে কতগুলো প্রয়োজনীয় সংস্কারও আনতে হবে। সেই সংস্কারে সরকার হাত দিয়েছে। আমরা সরকারকে অনুরোধ করব সংস্কারে গতি বাড়ান, সংস্কারে গতি বাড়িয়ে মৌলিক সংস্কারগুলো করে একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেন। ডক্টর শফিকুর রহমান জামাতের আমির কথা বলছিলেন। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং সমসাময়িক নানা ঘটনার প্রতিবাদে ভারতীয় হাইকমিশন অভিমুখে র্যালি করেছে ইনকলাব মঞ্চ। শুক্রবার বিকেলে গুলশান ২ নম্বর চত্বর থেকে শুরু হয় র্যালি। র্যালিটি কিছুদূর এগুতেই পুলিশের বাধার মুখে পড়ে। স্মারকলিপি দিতে এক পর্যায়ে দুই পক্ষের সমঝোতায় ৩ জনকে ভেতরে প্রবেশের অনুমতি দেয় পুলিশ। এ সময় বক্তারা বলেন, বাবরি মসজিদের মতো যদি আজমির শরীফও দখল করা হয় তাহলে ভারতের পরিণতি হবে ভয়াবহ। সমসাময়িক ঘটনায় ভারতীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন ইনকলাব মঞ্চ। স্মারকলিপি দেওয়ার পর জুলাই বিপ্লবকে ধারণ করে নতুন পররাষ্ট্র নীতি প্রণয়নের আহ্বান জানায় ইনকলাব মঞ্চ। এ সময় সবাইকে সম্প্রীতির বাংলাদেশ গড়ারও আহ্বান জানান তারা। ভোজ্য তেল নিয়ে বাজারের সংকট চলছে 2 সপ্তাহ হলো, কিন্তু সরকারের কোনো উদ্যোগ না দেখে হতাশ ভোক্তারা। ছাত্র জনতার আন্দোলনের পর বিপ্লবী সরকার কেন সিন্ডিকেট ভাঙতে পারছে না প্রশ্ন তাদের। বাজারে কোনো কিছুরই সরবরাহের ঘাটতি নেই, তবে দাম বাড়তি। এমনকি শীতের ভরা মৌসুমে সবচেয়ে কম দামি সবজি কিনতে হচ্ছে 40 টাকা কেজি দরে। আরো জানাচ্ছেন রিজবি নওয়াজ। আজকে বাজারে বোতলজাত সোয়াবিন তেল নাই, 850, 60, 70 করে কিছু পলায় পলায় ব্যস্ত আছে। আর লুজ তিলের কিনতে আনলাম 185 টাকা লিটার। প্রত্যেকটা জিনিসের দাম বেশি। সাধারণ মানুষ খুব ক্রয় ক্ষমতার বাইরে। তারপরে আবার বাড়িওয়ালারা জানুয়ারিতে বইলা দিছে বাসা ভাড়া বাড়াবো। আলু তো জীবনও দেয় না 90 টাকা কেজি। হরিলুটের বাজার হয়ে গেছে। ঢাকার ধূপখোলা মাঠ সংলগ্ন বাজারে সপ্তাহের বাজার করতে আসা কয়েকজন ভোক্তা। সিন্ডিকেট মুক্ত বাজার কি অধরাই থেকে যাবে প্রশ্ন তাদের। জিনিসপত্র দামের দিক দিয়ে তো বলতে গেলে তো মোটামুটি নিজের ক্ষমতার বাইরে থাকে। খুবই করতে হয়, খুব নিতে হয়, খাওয়ান তো লাগবে না, একটু বাড়তি দিকেই আছে, বেশি একটা কমে না। তবে তরকারি কিছুটা কম নমনীয়। রুই মাছ আগের তুলনায় কেজিতে 50 টাকা বেশি মনে হয়েছে। বাড়তির দিকে সব বাড়তি। মুদি দোকানের বিক্রেতারা জানালেন ডিলাররা বোতলজাত সয়াবিন তেল দিচ্ছেন না, তবে পাম কিংবা লুজ সয়াবিন তেলের ঘাটতি নেই। না তেল নাই, তেল কোনো দোকানে লোসটাও নাই, লোস বোতল কোনোটাই নাই। কম মানে না টাকার মতোই মাল দেয় না তো কোম্পানি। অর্ডার দিছি, ডিলার বলতেছে ওনার কাছে মাল নাই, ওনারা এটা বলতেছে কম দেয় আর কি, কম 10 কার্টন 2 কার্টন দেয় এরকম অবস্থা। পাম তেল বেশি হলো 148 লিটার, সয়াবিন 164। দাম তো আমরা আগের দামে ব্যস্ত আছি। ইনটেক বোতল তো দাম বাড়তি মাল আহেই নাই। আগে 170 টাকা, 75 টাকা, 78 টাকা ছিল, এখন 82 টাকা, 80 টাকা। শীতের সবজির সরবরাহ বাড়ছে, দামও কমতে শুরু করেছে কোনোটার, কিন্তু 40 টাকার নিচে নেই কোনো সবজির দাম। টমেটো 120, শিম 60, বেগুন 50, পেঁপে এলো যে আপনার 50, মূলা 40, তারপরে আলু এলো 80, নতুন আলু 100। ব্রয়লার মুরগি এবং ডিমের দাম বাড়েনি, 180 টাকা কেজি, আর ডিমের ডজন 150 টাকা। গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকায়, খাসির মাংসের কেজি 1150 টাকা। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। 53 বছরের মধ্যে এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় হল প্রশাসনের মাধ্যমে শিক্ষার্থীদের সিট বরাদ্দ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে সব ছাত্রকে সিট বরাদ্দ দেওয়া সম্ভব হয়েছে, তবে ছাত্রী সংখ্যা বেড়ে যাওয়ায় 30% ছাত্রীর সিট দেওয়া যায়নি। কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন বা দলের রেজুরবৃত্তি ছাড়া বৈধভাবে হলে থাকার সুযোগ পেয়ে উৎফুল্ল শিক্ষার্থীরা। দেখুন মাসুর শাকিলের রিপোর্টটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য 14টি ও ছাত্রীদের জন্য 5টি আবাসিক হল রয়েছে। প্রথম বর্ষ থেকেই শিক্ষার্থীদের হলে সিট পাওয়ার কথা থাকলেও বছরের পর বছর ছাত্র সংগঠনগুলো হলে সিট বরাদ্দ নিয়ন্ত্রণ করত। সিট রাজনীতির জিম্মি করে শিক্ষার্থীদের মিছিলে যেতে বাধ্য করা হতো, এমনকি গেস্ট রুম ও গণরুম কালচারও তৈরি করেছিল ছাত্র সংগঠনগুলো। জুলাই গণ অভ্যুত্থানের পর এই প্রথম সব হলের শিক্ষার্থীরা হল প্রশাসনের মাধ্যমে সিট বরাদ্দ পেয়েছে। টোটালি হলের নিয়ন্ত্রণ, হল প্রশাসনের নিয়ন্ত্রণ, সমস্ত কিছু নিয়ন্ত্রণ ছাত্রদের হাতে চলে গেছে। আগে মনে করেন ছাত্রলীগ ছিল,
তো আমাদের 1 বছর 1.5 বছর বা 2 বছর মানে গণরুমে থাকতে হইতো, মনে করুন 20 জন 30 জন এক রুমে থাকতে হইতো। এখন আর সেটা নাই। আমার সিট, আমি আমার নিজের সিটে থাকতে পারতেছি, এটা আমি মনে করি যে অনেক একটা বড় পাওয়া। বেশিরভাগ শিক্ষার্থীকে হলে সিট বরাদ্দ দিতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্র যারা তাদের শতভাগ সিট নিশ্চিত করা হচ্ছে। কিভাবে সম্ভব হলো? কারণ হচ্ছে অছাত্র, বহিরাগত এবং যারা মাস্টার্স শেষ করতো তারা অবস্থান করতো, যার সংখ্যাটা 30% বা 40% ছিল। বিশ্ববিদ্যালয়ে ছাত্রের সংখ্যা বেড়ে গেলেও তাদের জন্য আবাসিক হল বাড়েনি, তাই এবারও হলে সিট পাননি 30% ছাত্রী। এক্সিস্টিং যে হল 5টা আছে সেগুলোতে আমরা 500-র মতো সিট বাড়িয়েছি। আগামী বছর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত মেয়ে শিক্ষার্থী ভর্তি হবে তাদেরকে রেসিডেন্ট স্কলারশিপ বা আবাসিক স্কলারশিপ দেওয়া হবে 3 থেকে 5,000 টাকা অবস্থান ভেদে এবং এলাকা ভেদে। আবাসিক হলে ছাত্র সংগঠনগুলোর অপরাজনীতি বন্ধ হওয়ায় সৃষ্টিশীল সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমের চর্চা বেড়েছে বলে মনে করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও পুলিশের গুলিতে নিহত এবং আহত হয় আন্দোলনকারী অনেক ছাত্র জনতা। অঙ্গহানি এবং দৃষ্টিশক্তি হারিয়ে সেই সব ছাত্র জনতার অনেকের দিন কাটছে হাসপাতালে। অনেকের সামনেই অনিশ্চিত ভবিষ্যৎ। আরো জানাচ্ছেন সহকর্মী লায়লা নওশিন। 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর সারা দেশে ছাত্র জনতা যখন রাজপথে বিজয় মিছিলে, সে সময় মিরপুর 2 নম্বরে পুলিশের স্প্রিন্টার এসে লাগে চাঁদপুরের ব্যবসায়ী মোহাম্মদ শরীফের চোখে। ডান চোখের আলো পুরোপুরি নিভে যায় তার। স্প্রিন্টারের আঘাতে নষ্ট হয়ে যাওয়া সেই চোখের আলো ফিরে পাওয়ার সম্ভাবনা নেই বলে জানান শরীফ। সারা শরীরে স্প্রিন্টার লাগছে, কিন্তু সবচেয়ে গুরুতরভাবে আমার এই ডান চোখে লাগছে, এটা একবারে চিরতর অন্ধ হয়ে গেছে। আর ডাক্তাররা এখন চেষ্টা করতেছে যে আমার চোখের যেন সৌন্দর্যটা থাকে, এই চেষ্টাটাই তারা চালাচ্ছে। কিন্তু এই রাষ্ট্রের কাছে আমাদের অনেক কিছু চাওয়ার ছিল, এখন আর আমাদের কিছু একটা চাওয়ারও নেই। তারা আমাদের সাথে একটাই বলছে যে আমাদের ট্রিটমেন্ট চলতেছে। হ্যাঁ, ট্রিটমেন্ট চলতেছে, আমাদের ভাইদের পাও কাটা হচ্ছে, হাত কাটা হচ্ছে, কারো চোখ যাচ্ছে বা কারো চোখ তুলে নিতে হবে। যারা 2 চোখে অন্ধ হয়েছে তারা আর দেখবে না। রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন নারায়ণগঞ্জের সম্রাট হোসেন গুলিবিদ্ধ চোখ নিয়ে তারও এক অনিশ্চিত যাত্রা। দাবি জানালেন উন্নত চিকিৎসার। মোটামুটি 50-60টার মতো গুলি আছে। এই পর্যন্ত চোখের ভিতরে 3টা আছে, 2বার অপারেশনের পরও বের করতে পারি নাই। আর ঘাড়ে এবং পিঠে, হাতে এখনো কিছু কিছু জায়গায় গুলি আছে, এগুলো বের করা হয় নাই। নতুন করে আমাদের দেশে যারা দেশ চালাবে বা আছে ওদের কাছ থেকে আমরা ভালো কিছু আশা করি, এইটাই যাতে আমরা ভালো ট্রিটমেন্ট বা অপারেশনের বেলা আমাদের ভালো ট্রিটমেন্ট হয়। এখন পর্যন্ত উন্নত চিকিৎসার জন্য কয়েকজনকে বিদেশে নেওয়ার কথা জানিয়েছেন দায়িত্বরত ছাত্র প্রতিনিধি। এখন তারা যখন অনেকে জানতে পেরেছে যে না, এখন চিকিৎসাটা সুনিশ্চিত হচ্ছে, একটা ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা হচ্ছে বা বাইরে নেওয়ার যে ব্যবস্থাটা হচ্ছে, অনেকে আস্থা ফিরে এসেছে এবং ঢাকার বাইরে থেকে যে মানুষগুলো এখানে আউটডোর থেকে ট্রিটমেন্ট নিয়ে গিয়েছিল তারা আবার পুনরায় ভর্তি হওয়ার জন্য এই হসপিটালে ফিরে আসছে। উন্নত চিকিৎসার পাশাপাশি রাষ্ট্র থেকে যথাযোগ্য মর্যাদা দেওয়ার দাবি জানিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে চোখ হারানো আহতরা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। সরকারের উপদেষ্টা নিয়োগেও জনগণ তাদের পছন্দ অপছন্দ নিয়ে এখন কৈফিয়ত চাইতে পারেন। শুধু তাই নয়, তাদের কাজের সন্তুষ্টি অসন্তুষ্টির বিষয়েও সমালোচনা করতে পারেন, যা গত 15 বছরে ছিল অসম্ভব। এমন মন্তব্য করে প্রবীণ সাংবাদিক শফিক রেহমান বলেছেন, বাক স্বাধীনতা থাকলেও দেশ এগিয়ে যায় যেটা এখন আছে। মোসাম্মেল মল্লিকের রিপোর্ট। ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ NDF-BDর 22তম প্রতিষ্ঠা বার্ষিকী। রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে তরুণ প্রবীণের মিলন মেলা। অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান। এখন তর্ক করা যেতে পারে, এখন তোমার সঙ্গে আমি দ্বিমত পোষণ করতে পারি এবং সকলের সামনে এই কথাটা বলতে পারি। ইউনূস সাহেব আকাশ থেকে এসে পড়েছেন, কে তাকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে আমি জানি না, কে আসিফ নজরুলকে দিয়েছে তাও আমরা জানি না, কীভাবে ফারুকি সাহেব হচ্ছেন আমরা কিছু জানি না, কারণ তারা কোনো পার্টির ভোট আসেনি, তোমারও ভোট আসেনি, আমারও ভোট আসেনি। আসো কোত্থেকে? এই প্রশ্নটা আছে তো, তাই না? তাহলে কিন্তু সেই প্রশ্ন আমরা করতে পারি এখন। দ্যাট ইজ দ্য অর্জন এই সরকারের এবং ছাত্র বিপ্লবী যারা আন্দোলন করছে তাদের বড় অর্জন বলে আমি মনে করি। সুতরাং এটা থাকা উচিত। তিনি বলেন, কথা বলতে দিতেই হবে,
কথাই সব। সেটা যে আমি প্রকাশ করতে পারছি, এটাই এখন আমার মুক্ত চিন্তা, মুক্ত স্বাধীনতা। যদি আমাদের সবার মধ্যে মুক্ত চিন্তা বা মুক্ত স্বাধীনতা না থাকে, তাহলে তোমরা এখানে আসতে পারবে না। যত হয় ততই ভালো, বুঝছো? যত মত বৈষম্য হয় ততই ভালো। হ্যাঁ, ততই আমরা তর্ক করতে পারবো, ততই আমরা জানতে পারবো যে তোমার একমত, তোমার একমত, তোমার একমত, আমার একমত। এটা আমি সবসময় বলেছি। আয়োজকরা বলেছেন, বিশৃঙ্খলা নয়, বরং যুক্তির মাধ্যমেই এগিয়ে যায় দেশ। ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের অপ্রতিরোধ্য 22-এর তারুণ্যে উদ্দীপ্ত, যুক্তিবাদী, পরমত সহিষ্ণু, মেধাবী একটি প্রজন্ম বিনির্মাণে কাজ করে যাচ্ছে। আমরা বলতে চাই যে সমাজ বিনির্মিত হবে একটি শিক্ষিত জাতি, আর শিক্ষিত জাতি হলে সেই জাতির অবশ্যই জ্ঞানভিত্তিক একটা সমাজ বিনির্মাণ করতে হবে। নানা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য খ্যাতিমানদের সম্মানিত করা হয়। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। প্রজাপতি শুধু সৌন্দর্যের প্রতীকই নয়, উদ্ভিদের পরাগায়নের অন্যতম মাধ্যম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রজাপতি মেলার 14তম আয়োজনে প্রজাপতি সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, প্রকৃতি চক্রে প্রজাপতি গুরুত্বপূর্ণ প্রাণী, মানুষের অস্তিত্বের প্রয়োজনীয় টিকে রাখতে হবে প্রজাপতি। প্রিয় দর্শক, জীববৈচিত্র্য রক্ষায় সংরক্ষিত অঞ্চল গড়ে তোলারও তাগিদ দিয়েছেন তারা। আরও জানাচ্ছেন আলিম আল রাজি। মাত্র অল্প কিছুদিনের জীবনচক্রের প্রজাপতি শুধু সৌন্দর্যই নয়, পরিবেশে এর ভূমিকা অপরিসীম। কিন্তু জানার স্বল্পতা ও অসচেতনতায় প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে প্রজাপতি। তাই প্রজাপতি সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের 14তম প্রজাপতি মেলা আয়োজন। উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি প্রতিপাদ্যে মেলা ছিল বর্ণিল সব আয়োজন। মেলায় আসা মানুষের ভিড় লেগেই ছিল প্রকৃতির অন্যতম সুন্দর প্রাণী প্রজাপতির জীবন্ত প্রদর্শনী ঘিরে। ছবি আঁকা প্রতিযোগিতাও ছিল প্রজাপতি সংরক্ষণের তাগিদ। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ মেলার সহযোগী প্রতিষ্ঠানগুলোর স্টলে দিনভর ছিল দর্শনার্থীদের পদচারণা। আমাদের যে ছোটবেলা থেকে যে পরিবেশকে নিয়ে চিন্তা করার যে সুযোগটা, এগুলো কিন্তু এই ধরনের কর্মসূচির মাধ্যমে আমরা পাচ্ছি। প্রকৃতির সাথে মানুষের যে কাছাকাছি আসার যে একটা সুযোগ, মনে হয় এই প্রজাপতি মেলা হচ্ছে অনেক বড় একটা উৎস। যারা আসল প্রজাপতি, আমাদের সমাজের প্রজাপতি, তো ওরা হচ্ছে কি প্রকৃতি থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। আমরা বাচ্চাদেরকে জানাতে পারি যে প্রজাপতি প্রকৃতির জন্য কতটা গুরুত্বপূর্ণ। এটার মেইন উদ্দেশ্যই আসলে প্রজাপতির সংরক্ষণ। টোটালি আলোচনায় উঠে আসে, উড়ে উড়ে ফুলে ফুলে বসে উদ্ভিদের পরাগায়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করে ছোট্ট এই প্রাণী। যেসব পতঙ্গ আছে, পলিনেটার্স, মৌমাছি, প্রজাপতি, ছোট ছোট আরো পতঙ্গগুলো, এরাই কিন্তু পুরো ইকোসিস্টেম টিকে রেখেছে। আমাদেরকে বুঝতে হবে প্রকৃতির সাথে একটা বাচ্চার মন মানসিক বিকাশ এবং আমাদের মেন্টাল ওয়েল বিং এর একটা বড় সম্পর্ক আছে। প্রজাপতি যে ইনসেক্টের একটা রূপ মাত্র, একটা সেগমেন্টের একটা রূপ মাত্র, তার অ্যাডাল্ট অবস্থা হলো প্রজাপতি, যেটা আমাদের কাছে ধরা পড়ে। সে ফুড চেইনে ভূমিকা রাখে, ইকোসিস্টেমে ভূমিকা রাখে। প্রজাপতিকে খুব ভালো চোখে দেখি, সাপ দেখলে আমরা মারতে দৌড়াই, কিন্তু আমাদের প্রকৃতিতে যদি এই ভারসাম্য না থাকে তাহলে অস্তিত্বের সংকটের মুখে কিন্তু প্রজাপতি নয়, বাঘ নয়, আমরাই অস্তিত্বের সংকটের মুখে। খাদ্য শৃঙ্খল সহ প্রকৃতি চক্রের অতি গুরুত্বপূর্ণ অংশ প্রজাপতি, কিন্তু জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে দিন দিন কমে যাচ্ছে এদের সংখ্যা। যে আমি যেরকম স্যাক্রেড, প্রজাপতি সেরকম স্যাক্রেড, আমি যেরকম পবিত্র, প্রত্যেকটা লাইফ সেরকম পবিত্র। অন্যের লাইফ ক্ষতিগ্রস্ত করার আমার কোনো এখতিয়ার সৃষ্টিকর্তা দেন নাই। এই যে প্রচেষ্টা, এই যে প্রজাপতি পার্কের মাধ্যমে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে প্রজাপতিকে সংরক্ষণ করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা যেন অব্যাহত থাকে, আরও ভালোভাবে যেন এই কাজটি এগিয়ে যায়। নানা ধরনের উদ্ভিদ যে আমাদের চারপাশে আছে, তাদের কিন্তু অস্তিত্ব থাকতো না যদি পরাগায়ন না হতো। এই ছোট ছোট কীটপতঙ্গ যাই আছে আমাদের চারপাশে, তাদের ভূমিকা ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে এবং সেই জানানোর ব্যাপারটা কিন্তু আমাদের দায়িত্ব।
পরিবেশ প্রকৃতি যদি ভালো না থাকে আমরা ভালো থাকবো না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মও ভালো থাকবে না। আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে ৭১ যেভাবে আমরা এই দেশটাকে মুক্ত করেছিলাম, আবার যেন আমরা এই প্রকৃতি পরিবেশটাকেও সেইভাবে ভালো রাখার জন্য এক হই, একসাথে আমাদের হাতগুলো এক করি। প্রজাপতি সহ প্রাণের প্রতি মানুষের যে দায়িত্ব, সেটি শুধুমাত্র এমপ্যাথির জায়গা থেকে নয়, নৈতিক দায়বদ্ধতা রয়েছে আমরা মনে করি, যেটা একসময় আমরা মনে করতাম যে শুধু মানুষের প্রতি আছে। প্রাণীদেরও আসলে নৈতিকভাবে বিবেচনার অধীন হওয়ার দাবি রয়েছে। প্রজাপতি সংরক্ষণে অবদানের জন্য বাটারফ্লাই অ্যাওয়ার্ড পেয়েছেন সবুজ চাকমা, আর বাটারফ্লাই ইয়ং ইনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সাব্বির আহমেদকে। প্রজাপতি রক্ষায় সচেতনতা বাড়াতে ছিল বর্ণাঢ্য র্যালির আয়োজন। প্রাণ প্রকৃতি তথা নিজেদের রক্ষায় সচেতনতার বার্তা ছড়িয়ে দিতেই মেলার আয়োজন জানান আয়োজকরা। আলিবাগ রাজি, চ্যানেল আই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাভার। বিরতির পর ফিরে এলাম। ধন্যবাদ প্রিয় দর্শক, আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। গাজায় ইসরায়েলি হামলায় ৪৮ জন নিহত হয়েছে। গত বছরের অক্টোবর থেকে চালানো হামলায় গাজায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৪৫,০০০ মানুষ। ইসরায়েলি হামলায় গাজায় ৪২ মিলিয়ন টনেরও বেশি ধ্বংসস্তূপ জমা হয়েছে। জাতিসংঘ বলছে বিশ্বের যে কোনো স্থানের তুলনায় শিশুদের অঙ্গপ্রত্যঙ্গ হারানোর হার গাজায় সবচেয়ে বেশি। হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতির মাঝেই সিরিয়া লেবানন সীমান্তে বোমাবর্ষণ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে ৪,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছে। প্রিয় দর্শক, এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে সামাজিক সম্পর্ক সুদৃঢ় করতে পাড়া উৎসবের আয়োজন করেছে বারিধারা সোসাইটি। রাজধানী বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ২-৩ নম্বর সড়কে পাড়া উৎসবে পরিণত হয় দেশি বিদেশিদের মিলন মেলায়। পাড়া উৎসবে ছিল দেশীয় পিঠার স্টল, ম্যাজিক শো, স্বাস্থ্যসেবা স্টল সহ নানা রকমের পণ্য। শিশুদের ছবি আঁকার ক্যানভাস ও রং তুলি, ক্যারাম বোর্ড, টেবিল টেনিস এবং দাবা সহ বিভিন্ন খেলার সামগ্রী। এবারে পাড়া উৎসব সবার জন্য উন্মুক্ত ছিল। বারিধারা সোসাইটির প্রেসিডেন্ট ফিরোজ এম হাসান বলেন, সমাজে সবার সাথে সম্পৃক্ততা খুব প্রয়োজন। সামাজিক বন্ধন সৃষ্টি করার উদ্দেশ্যে এই পাড়া উৎসবের আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার ইউনিটি। তো এবারকার পাড়া উৎসবের থিমটাই হচ্ছে ইউনিটি। ইউনিটি উইথ নেইবার্স, ইউনিটি উইথ কমিউনিটিস, ইউনিটি উইদিন দ্য নেশন, ইউনিটি উইদিন দ্য কান্ট্রি। সো ওটা আমরা এবার এমফাসাইজ করতেছি যে আসলেই আমাদের মধ্যে একটা মারাত্মক ইউনিটি দরকার এই মুহূর্তে। এই ইউনিটির মাধ্যমে আমরা এই ক্রাইসিসটাকে এটা থেকে বেরিয়ে আসব এবং দেশে একটা নতুন রোড ম্যাপ তৈরি হবে, যেটা দিয়ে আগামী দিনের একটা ভবিষ্যৎ তৈরি হবে। প্রিয় দর্শক, এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। শেরপুরে আলু, পেঁয়াজ, ভোজ্য তেল সহ নিত্যপণ্যের বাজার মূল্য নিয়ন্ত্রণে স্টেক হোল্ডারদের সঙ্গে মত বিনিময় সভা হয়েছে। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় জেলা প্রশাসন আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এই সময় বাজারে কাঁচামরিচ, ডিম এবং মাংসের দাম স্থিতিশীল থাকলেও সয়াবিন তেলের উচ্চমূল্য ও সংকট এবং পেঁয়াজ ও আলুর উচ্চমূল্যের বিষয়টি সভায় অবহিত করা হয়। মত বিনিময় সভায় বক্তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করার পাশাপাশি কার্ডের মাধ্যমে নিত্যপণ্য বিক্রি এবং টিসিবি ট্রাক সেলের পরিমাণ বাড়ানোর উপর তাগিদ দেন। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। আবারও বিরতি। আর প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম চ্যানেল সংবাদে আরো খবর নিয়ে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এবারে খেলার খবর।
থেকে পালিয়ে বিদেশে আশ্রিতরাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ। দ্রুত নির্বাচনে রোডম্যাপ দিতে বিএনপির দাবি। বাজারে ভোজ্য তেলে সংকট চললেও সরকারের উদ্যোগ নেই বলে ভোক্তাদের মন্তব্য। কেন সিন্ডিকেট ভাঙতে পারছে না প্রশ্ন। 53 বছরে প্রথমবার ঢাকা বিশ্ববিদ্যালয় হল প্রশাসনের মাধ্যমে শিক্ষার্থীদের সিট বরাদ্দ। লেজুর বৃত্তি ছাড়া হলে থাকার সুযোগে উৎফুল্ল শিক্ষার্থীরা। মানুষের অস্তিত্বের প্রয়োজনে প্রকৃতি চক্রের গুরুত্বপূর্ণ প্রাণী প্রজাপতি টিকিয়ে রাখার তাগিদ। জীববৈচিত্র্য রক্ষায় সংরক্ষিত অঞ্চল গড়ে তোলার পরামর্শ। এবং পাকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের যুবারা। শিরোপা ধরে রাখার ম্যাচে প্রতিপক্ষ ভারত। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।